মাস দুয়েক আগে ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে নিউরো মেডিসিনের ওপর এমডি কমপ্লিট করেছে শুদ্ধ। বর্তমানে সে মেফেয়ার রোড সংলগ্ন লন্ডন ওয়েলব্যাক হসপিটালে কাজ করছে। ডিউটি শেষ হয়েছে ঘণ্টাখানেক আগে। এই মুহূর্তে ফেয়ার রোডের বিখ্যাত আল সুলতান নামক লেবানিজ রেস্তোরাঁয় বসে আছে সে। মিডল ইস্টের অনেক দেশের খাবারই এই রেস্টুরেন্টে পাওয়া যায়। কাজ করতে করতে হাঁপিয়ে গেলে শুধু এখানে এসে বসে। বেশ জাঁকজমক রেস্টুরেন্ট, আই ক্যাচিং, সার্ভিসও ভালো দেয়। খাবার এসে গেছে। শুদ্ধ অন্যমনস্ক ভঙ্গিতে খাবারের দিকে তাকালো। আজকে ওর ভীষণ মন খারাপ, দেশে ফিরে যেতে ইচ্ছে করছে। এক এক করে সবগুলো খাবারের দিকে দৃষ্টি দিল সে। টেবিলে সানক্লেস, কাস্টালেটা, ঘানাম এবং ডেজার্ট হিসেবে আছে বাকলাভা। বাকলাভা হচ্ছে এক ধরনের লেবানিজ মিষ্টি, দারুণ সুস্বাদু। সানক্লেস তৈরি লেটুস, গ্রিন অনিয়ন, টমেটোর সাথে লেবুর রস আর অলিভ অয়েলের হালকা টাচআপ দিয়ে। এর সাথে চিজও দেওয়া হয়। আর কাস্টালেটা ঘানাম হচ্ছে ভেজার মাংসের সাথে ফ্রেঞ্চ ফ্রাই। শুদ্ধ খেতে ইচ্ছা করছে না। খাবার সামনে রেখে চামচ দিয়ে কাচের গ্লাসের সাথে টুং টুং আওয়াজ করছে সে। হে শুদ্ধ! আওয়াজ শুনে ঘাড় ঘোরালো শুদ্ধ। পরিচিত গলা। ওর দিকেই এগিয়ে আসছে অলিভিয়া এবং পিট, এর সহকর্মী। সাথে ওয়েকব্যাক হাসপাতালে কাজ করছে ওরা। শুদ্ধ মিষ্টি হেসে বলল, হ্যালো। টেবিলে এসে বসেছে অলিভিয়া এবং পিট। হাসি খুশি গলায় অলিভিয়া প্রশ্ন করল, অফ ডিউটি? ইয়েস। খাবারের দিকে চোখ পড়ল পিটের। শুদ্ধর বলার অপেক্ষা না করে মুখে তুলল সে। চোখ বন্ধ করে তৃপ্ত গলায় বলল, সো ডেলিশিয়াস। হাসল শুদ্ধ। পিট হচ্ছে পেটুক ধরনের ভোজন রসিক। সব ধরনের খাবার সে খেতে পারে। খাবারের ব্যাপারে খুব বেশি সচেতন নয়, যদিও এখানকার বেশিরভাগ মানুষজন হাইজিন মেনটেন করে চলে। তবে পিট একেবারেই আলাদা। খাবারের বেলায় কোনো বাছ বিচার নেই ওর। হাউ মেনি ডেজ ডু ইউ হ্যাভ? অলিভিয়া প্রশ্ন করল, I have just 30 days. ইউ মিন ইউ আর only a month with us? Yes, Go back home? maybe. অলিভিয়া মুখ কালো করে ফেলল। বিষণ্ণ কণ্ঠে বলল, Please don't go. You will miss you so much. শুদ্ধ কিচ্ছু বলল না। পিট এতক্ষণ যাবৎ খাবার নিয়ে ব্যস্ত ছিল। অলিভিয়ার কথাতে সায় দিয়ে মাথা দুলিয়ে বলল, ইয়েস, মিস ইউ সো মাচ। অলিভিয়া এবং পিটের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এলো সে। 3 কামরার বিশাল এক ফ্ল্যাটে রেন্টার হিসেবে থাকে। ওর জন্য ওকে প্রতি মাসে প্রায় 2500 পাউন্ড খরচা করতে হয়। যদিও প্রবাসীদের জন্য লন্ডনের মতো শহরে এত টাকা খরচা করে থাকা বিলাসিতা স্বরূপ, তবুও শুদ্ধর কোনো আফসোস নেই। বাসাটা ওর দারুণ পছন্দ। 6 তলা এই অ্যাপার্টমেন্টের 5ম তলায় থাকে সে। প্রতিটা বেডরুমের সাথে অ্যাটাচড বারান্দা এবং বাথরুম, 3টে করে জানালা, এক পাশে 2টা, অন্য পাশে 1টা। ছুটির দিনে বাসায় থাকলে বেশিরভাগ সময় শুদ্ধর বারান্দায় কাটে। বারান্দায় বসে বই পড়ে সে। অধিকাংশ দিনই অলিভিয়া এবং পিট এসে ওকে বিভিন্ন পার্টি কিংবা বারে নিয়ে যায়। তবু বারান্দাটা শুদ্ধের বেশি প্রিয়। বারান্দায় বসে সে লন্ডনের মানুষজন দেখে, আশেপাশের বাড়িঘরগুলো দেখে, আর ভাবে 400 বছর আগে এই লন্ডন শহরের বাড়িঘরগুলো সব কাঠের তৈরি ছিল। গ্রেট ফায়ার অগ্নিকাণ্ডের পর তারা ইট পাথরের বাড়িঘর নির্মাণ শুরু করেন। কত কিছু বদলেছে মানুষের জীবনধারা, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, জীবন নিয়ে চিন্তা ভাবনা। অথচ তবু মানুষ কত পিছিয়ে। নতুন নতুন কত কিছু আবিষ্কার করার বাকি আছে। এখানকার বাতাস আর্দ্র, তাই বেশিরভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে। শুদ্ধ কফি হাতে চুপচাপ প্রকৃতি অনুভব করে আর বইয়ের মাঝে ডুব দেয়। বাসায় এসে হালকা গরম পানিতে শাওয়ার নিল শুদ্ধ। ওয়াশরুম থেকে কিচেনে গিয়ে নিজের জন্য কফি বানালো। এরপর লম্বা একটা ঘুম দিল সে।
ঘুম ভাঙলো একেবারে ভোর 5টায়। একটু পর হসপিটালে যেতে হবে ওকে। ফ্রেশ হয়ে কিচেনে ঢুকলো সে। পাউরুটিতে মাখন লাগিয়ে টোস্ট করে নিল টোস্টারে। তার সাথে ফ্রিজ থেকে ফ্রুটস বের করে নিল। ব্রেকফাস্ট রেডি। সব শেষে 1 মাগ কফি বানালো সে। ব্রেকফাস্ট শেষে কফি খেতে খেতে উপলের নাম্বারে ডায়াল করলো। বাংলাদেশ সময় এখন সকাল 10:30। এই সময় উপল অফিসে থাকে, সো বেশিক্ষণ কথা বলা যাবে না। 2বার রিং হতেই উপল রিসিভ করলো। হ্যালো শুদ্ধ, কেমন আছিস? ভালো। তুমি ভালো আছো? এই তো আছি। তারপর কি অবস্থা তো? হসপিটাল কেমন চলছে? রোজকার মতো। বাসা সবাই ভালো আছে? মা, ভাবি, কি অবস্থা ওদের? সবাই ভালো আছে। ও, কি ঠিক করলি, দেশে ফিরবি? ফিরবো না কেন? আমি নেক্সট মান্থেই ফিরছি। আলহামদুলিল্লাহ, অবশেষে সুমতি হলো তোর। আমি তো কখনো বলিনি যে আমি দেশে ফিরবো না। আমি বলেছি আমার ডিগ্রিটা না হওয়া পর্যন্ত ফিরতে পারবো না। তুই যে ফিরবি এটাই আমাদের জন্য অনেক। মা রোজ তোর জন্য কান্নাকাটি করে। আর শোন, আসার আগে অবশ্যই আমাকে জানাবি, আমি এয়ারপোর্টে তোকে রিসিভ করতে যাব। ঠিক আছে, রাখছি এখন, আমার দেরি হয়ে যাচ্ছে। খোদা হাফেজ, সাবধানে থাকিস। খোদা হাফেজ। রান্নাঘরের চুলোর তাপে ছবির ফর্সা মুখটা টকটকে লাল হয়ে গেছে। নাকে থুতনিতে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। ঘামে ভিজে কপালের চুলগুলো গালের সাথে লেপ্টে আছে। ঠোঁট দুটো একটা আরেকটার সাথে নিবিড়ভাবে লাগিয়ে রেখেছে সে। গায়ের ওড়নাটা কোমরে পেঁচানো। ব্যস্তভাবে কাজ করছে সে। এমন অনুর ডাক শুনে ছবি ঘাড় ঘোরালো। ভয়ঙ্কর সুন্দর লাগছে অনুকে। অনুর এখন 7 মাস চলছে। এই সময় নাকি মেয়েদের ওপর স্বর্গীয় সৌন্দর্য নেমে আসে। ইংরেজিতে যাকে বলে প্রেগনেন্সি অ্যান্ড প্রিটি স্টেজ। যদিও প্রেগনেন্ট হওয়ার পর থেকেই অনু বেশ মোটা হয়ে গেছে। তাতে অবশ্য ওকে একটু বেশি কিউট লাগছে। একদম গুলু গুলুটা কিউট। আজকে বুয়া আসেনি, তাই ছবি এক চুলায় ভাত আর অন্য চুলায় ডাল বসিয়ে সিঙ্কে রাখা বাসনগুলো ধোয়া শুরু করে দিয়েছিল। ওর ধোয়া প্রায় শেষ হয়ে এসেছিল। এমন সময় অনু রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ডাক দিল। অনুর চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। সম্ভবত এইমাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে। ছবিকে রান্নাঘরে দেখে কপাল কুঁচকে বলল, তুই পড়াশোনা বাদ দিয়ে রান্নাঘরে ঢুকতে গেলি কেন? এই তো শেষ, ভাতটা নামিয়ে পড়তে যাব। ভাত আমি নামাবো, তুই যা। তুমি যাও, ভিতরে গিয়ে বসো। রান্নাঘরের তাপে তোমার শ্বাসকষ্ট বেড়ে যাবে। আমার আর বেশিক্ষণ লাগবে না। আমি পারবো, তুই যা। সামনে পরীক্ষা, এখন সময় নষ্ট করিস না। একদিনই তো, কাল থেকে তো বুয়া আসবে। তুমি যাও, আমি জাস্ট রান্নাটা সেরে আসছি। অনু আর কথা বাড়ালো না। ভারী শরীর নিয়ে গুটি গুটি পায়ে রুমের দিকে চলে গেল। ছবির রান্নাও প্রায় শেষ। ভাতের মাড় গেলে নিয়েছে সে। এমন সময় কলিং বেল বেজে উঠল। ও হাতের কাজ ফেলে রেখে দৌড়ে গেল দরজা খুলতে। দরজা খুলে দেখল উপল হাসি মুখে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ছবি দরজা থেকে সরে জায়গা করে দিল। উপল পায়ের জুতাটা খুলে অনুর রুমে ঢুকলো। অনু খাটের উপর পা মিলে আধা শোয়া হয়ে বসে আছে। উপলকে দেখেই উঠে বসার চেষ্টা করলো, কিন্তু উপল বাধা দিয়ে বলল, উঠছো কেন? এই শরীর নিয়ে বেশি নড়াচড়া ঠিক না। গলার টাইটা একটু ঢিলে করে সোজা ফ্যানের নিচে বসলো সে। তারপর পায়ের মোজাটা খুলতে খুলতে অনুকে বলল, দুপুরের ঔষধটা খেয়েছো? না, ওটা তো লাঞ্চের পর খাওয়ার নিয়ম। ওর গায়ের শার্টটা ঘামে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। অনু এসির রিমোটটা নিয়ে এসি চালু করতে নিলেই উপল না করে দিল। বলল, দরকার নেই, ফ্যানেই চলবে। অনু বিরক্ত মুখে বলল, তুই তো ঘেমে একাকার হয়ে গেছো। ফ্যানের বাতাসে কিছুক্ষণ বসলে শুকিয়ে যাবে। অ্যাসিড ঠান্ডা তোমার জন্য ঠিক না। এমনিতেই কাল সারা রাত তুমি কাশির জন্য ঘুমাতে পারোনি। অনু বেশ বিরক্ত হলো। ওর ধারণা উপলের সব কিছুতেই বাড়াবাড়ি। মনে হয় যেন আর কেউ মা হচ্ছে না। অনু বিরক্তি চেপে স্বাভাবিক গলায় বলল, আমি ছবির ঘরে গিয়ে বসছি, তুমি আরাম করে একটু জিরিয়ে নাও। উপল উঠে গিয়ে অনুর পাশে বসলো। মিষ্টি একটা হাসি দিয়ে বলল, তুমি চলে গেলে এসেছি কার জন্য? অফিসে বসেই তো আরাম করতে পারতাম। তাই ভালো। এই যে অফিস বাদ দিয়ে রোজ রোজ বাসায় চলে আসো, কাজের ক্ষতি হচ্ছে না? একটু তো হচ্ছেই। ওরকম একটু একটু ক্ষতি হলে কিচ্ছু হবে না। শুধু শুধু ওই একটু একটু ক্ষতি করাটাই বা কি দরকার? শুধু শুধু কই? শুধু শুধু না বুঝি, আমি তো ভালোই আছি। বাসায় ছবি আছে, বুয়া আছে। তোমার প্রতিদিন কাজ বাদ দিয়ে আসা লাগবে কেন? ডেলিভারি সময় হলে না হয় এক কথা ছিল।
আমি তোমার মতো অত লজিক মেনে চলতে পারবো না। রোজ একবার করে তোমাকে দেখে না গেলে টেনশনে আমি সারা দিন কাজই করতে পারবো না। দীক্ষিতা, ফোন করলেই তো হয়। আচ্ছা, তুমি হঠাৎ আমার বাসায় আসা নিয়ে লেগেছো কেন? আমি তোমার বাসায় আসা নিয়ে মোটেও লাগছে না। আমি শুধু বলছি তোমার হুটহাট বাসায় চলে আসাটা ঠিক না। ওরা কথা বলছিল এমন সময় ছবি বাইরে থেকে এক গ্লাস শরবত নিয়ে অনুদের ঘরের দরজায় টোকা দিয়ে বলল, আপু আসবো? অনু ভেতর থেকে সাড়া দিয়ে বলল, আয়। ছবি শরবতটা উপলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ঘেমে তো একেবারে চুপচুপে হয়ে গেছেন ভাইয়া, শরবতটা খান, ভালো লাগবে। শরবতটা হাতে নিয়ে উপল বলল, তুমি পড়া বাদ দিয়ে শরবত করতে গেলে কেন? বুয়া কই? অনু বলল, বউ আসেনি, ওর ছেলের জ্বর। আজকে ছবি সব রান্না বান্না করেছে। তাই নাকি? আমাকে আগে বলনি কেন? আমি আসার সময় সবার জন্য লাঞ্চ নিয়ে আসতাম। শুধু শুধু ওর পড়ার ক্ষতি হলো। ছবি অনুর পায়ের কাছে বসেই বলল, আমি কিন্তু বেশি কিছু রান্না করতে পারিনি ভাইয়া, শুধু ডাল আর ডিম ভাজি। কেমন হয়েছে জানি না, অবশ্য খারাপ লাগলো, কিছু করার নেই। আজকের দিনটা কষ্ট করে চালিয়ে নিতে হবে। উপল হাতে রাখা শরবতের গ্লাসে এক চুমুক দিয়ে হাসতে হাসতে বলল, শরবতটা ভালো হয়েছে, তবে তোমার হাতের রান্নার উপর ভরসা করতে পারছি না। আফটার অল অনুর বোন। অনু উপলের হাতের উল্টো পিঠে আলতো করে একটা চড় মেরে বলল, ও পড়াশোনা বাদ দিয়ে রান্না করেছে, আর তুমি এখনই শুরু করে দিলে? উপল এক টানে বাকি শরবতটুকু শেষ করে গ্লাসটা টেবিলের ওপর রেখে ছবির দিকে তাকিয়ে লাজুক গলায় বলল, আমি তো মজা করছিলাম। অনু বিরক্ত হয়ে বলল, সব সময় মজা করাটা তোমার একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা যাও, সরি। এবার থেকে মজা করার আগে তোমার পারমিশন নিয়ে তারপর মজা করব, ঠিক আছে? উপলের কথা শুনেই অনু চোখ রাঙালো। ওকে এভাবে চোখ রাঙাতে দেখে উপল ভয় পেয়ে বলল, এভাবে তাকাচ্ছ কেন? ভয় পাচ্ছি তো। ছবি উপলের দিকে তাকিয়ে হাসছে। অনু এমনিতেই একটু রাগী, তার উপর প্রেগন্যান্ট হওয়ার পর থেকে আরও খিটখিটে হয়ে গেছে। উপল সারাক্ষণ ভয় ভয় থাকে, কখন কোন কথায় যে অনু হুট করে রেগে যায় তার ঠিক নেই। উপল আর বসলো না, উঠে গিয়ে আলমারি থেকে ট্রাউজার নিয়ে সেটা গলায় ঝুলিয়ে ওয়াশরুমের দিকে গেল। অনু ওকে গোসলের প্রিপারেশন নিতে দেখে বলল, তুমি আজকে আর অফিসে যাবে না? আজকে হাফ ডে। খেতে বসে উপল আর অনু ছবির রান্নার বেশ প্রশংসা করলো। ছবির বেশ লজ্জা লাগছে, সামান্য ডাল আর ডিম ভাজি তো করেছে, ওরা এমনভাবে বলছে যেন পোলাও কোরমা রান্না করেছে। রাত্রিবেলা উপল আধা শোয়া হয়ে টিভি দেখছে। টিভিতে জার্নি টু দ্য মিস্টেরিয়াস আইল্যান্ড মুভিটা চলছে। অনু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে বসে হাতে পায়ে লোশন লাগাতে লাগাতেই বলল, শুদ্ধর সাথেই তোমার কথা হয় না? মাঝে মধ্যে হয়, সব সময় না। আজকে ফোন দিয়েছিল। কি বলেছে? আমাদের খোঁজ খবর নিল, তুমি ঠিক আছো কিনা, মা কেমন আছে, এসব জিজ্ঞেস করলো। এই আর কি। ছবির কথা কিছু জিজ্ঞেস করেনি? না। অনু একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় এসে বসলো, অসহায় কণ্ঠে বলল, শুদ্ধ কি আর দেশে ফিরবে না? নেক্সট মান্থে ফিরছে। অনু প্রসন্ন মুখে জিজ্ঞেস করলো, তোমাকে বলেছে? হুম। এলেই ভালো। আর কতদিন বিদেশে পড়ে থাকবে? বাবা জানতে পারলে সেই কবে ছবিকে নিয়ে যেত। আমার জন্যই পারেনি। সেটা হলেই বোধহয় ভালো হতো। আমার মনে হচ্ছে আমরা ছবির লাইফটাকে নষ্ট করে দিচ্ছি। উপল চুপ করে আছে। আর কেউ জানুক বা না জানুক, ছবি যে শুদ্ধকে ভালোবেসে ফেলেছে সেটা অনু ভালো করেই জানে। সেই জন্যই ওর খারাপ লাগে। শুদ্ধটা রাগ করে বিদেশে চলে গেছে। প্রথম 2 বছর তো কোনো যোগাযোগই রাখেনি। তারপর একদিন হঠাৎ ফোন করে সবার খবর জিজ্ঞেস করলো। উপল ছবির কথা বলতেই ফোন কেটে দিয়েছিল। সেই থেকে উপল আর কোনো দিন ছবির ব্যাপারে ওকে কিছু জানায়নি, শুদ্ধও জানতে চায়নি। উপলকে চুপ করে থাকতে দেখে অনু বলল, ও কি ঢাকাতেই চেম্বার নিয়ে বসবে নাকি চিটাগাং? সেটা তো জিজ্ঞেস করিনি, তবে মা মনে হয় না ওকে ঢাকাতে সেটেল হতে দিবে। আমি বলি কি, এবার শুদ্ধ এলে আমি বাবাকে সবটা বলে দেব। শুদ্ধ না চাইলে তো জোর করে সম্পর্কটা টিকিয়ে রাখা যাবে না, তাই না? আগে আসুক, তারপর না হয় একটা ডিসিশন নেওয়া যাবে। আগের কথা মনে পড়ে গেল অনুর। 5 বছর আগে শুদ্ধর সাথে ছবির বিয়ে হয়েছিল। ছবি তখন ক্লাস 7-এর বার্ষিক পরীক্ষা শেষে 8ম শ্রেণীতে ওঠার অপেক্ষায়।
শুদ্ধর বাবার ইচ্ছেতেই বিয়েটা হয়েছিল। অনুর বিয়ের পর থেকে ছবির সাথে ভীষণ ভাব ছিল ওনার। ছবির মতো হাসি খুশি টুকটুকে সুন্দর প্রাণোচ্ছল একটা মেয়েকে নিজের ছোট ছেলের বউ হিসেবে বেশ পছন্দ হলো ওনার। ডিসিশন নিয়ে নিলেন ছবিকেই শুদ্ধর বউ করবেন। শুদ্ধ তখন MBBS ফাইনাল ইয়ারের ছাত্র, ডিএমসির সেরা স্টুডেন্ট। বন্ধু বান্ধব মহলে ওর আলাদা কদর। ব্যাচমেট, জুনিয়র, এমনকি সিনিয়র আপুরা পর্যন্ত ওকে নানাভাবে প্রেমের ইঙ্গিত দিত। শুদ্ধ বরাবরই মিশুক প্রকৃতির ছেলে, একগাদা বন্ধু বান্ধবর। তাদের মধ্যে মেয়েদের সংখ্যাও কম নয়, কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে মেয়েলি ব্যাপারগুলো থেকে নিজেকে আড়াল করে রেখেছিল সে। অনেকেই তার মনের খবর নিতে চেয়েছিল, কিন্তু গভীরে ঢুকতে পারেনি। এত স্বচ্ছতার মাঝে খেয়েই হারিয়ে ফেলতো। দেখতে দেখতে শুদ্ধর ফাইনাল প্রফ ঘনিয়ে এলো। এমন সময় চিটাগাং থেকে খবর এলো বাবা অসুস্থ। বাবার অসুস্থতার খবর শুনে এক্সাম, পড়ালেখা সব কিছু ছেড়ে চিটাগাং গেল সে। তারপর বাবার ইচ্ছেতে বাধ্য হয়ে ছবিকে বিয়ে করতে হয়েছিল ওর। নিরুপায় ছিল শুদ্ধ। অসুস্থ বাবার সেন্টিমেন্ট ফেলতে পারেনি। বিয়ের কিছুদিন পরে শুদ্ধর বাবা মারা যান। ছবির বাবা রাশেদ সাহেব ছিলেন আর্মি অফিসার। ছবির বিয়ের সময় বিদেশে মিশনে ছিলেন তিনি। মেয়ের বিয়ে সম্পর্কে তাকে কিছুই জানানো হয়নি। অনুর সাথে পরামর্শ করেই শুদ্ধর সাথে ছবির বিয়েটা দেন শারমিন বেগম, মানে ছবির মা। দুই পরিবারের গুটি গুটি কয়েক সদস্য বাদে আর কাউকে এই বিয়ে সম্পর্কে কিছু জানানো হয়নি। কথা ছিল ছবি বড় হলে ওর বাবাকে সব কিছু জানানো হবে, ততদিনে শুদ্ধ স্ট্যাবলিশড হয়ে যাবে। এত অল্প বয়সে ছবির বিয়ের কথা শুনলে রাশেদ সাহেব কিছুতেই রাজি হতেন না। তাই ওনাকে না জানিয়ে ছবির বিয়ে দেন শারমিন বেগম। কিন্তু বেঁকে বসলো ছবি। শুদ্ধকে সে কোনোভাবেই স্বামী হিসেবে মেনে নেবে না। উঠতি বয়স, চারিদিকে সব রঙিন দেখছে। এই সময় শুদ্ধর মতো এমন আদর্শ টাইপ ছেলেকে কিছুতেই মেনে নিতে পারল না সে। এর অবশ্য কারণও আছে। অনুর বিয়ের সময় শুদ্ধর সাথে ঝগড়া হয়েছিল ওর। মাথায় একটা জিনিসই ঢুকলো, ডিভোর্স। কিছু ইঁচড়ে পাকা বান্ধবী কুবুদ্ধি দিয়েছিল ওকে। তারপর থেকে চিৎকার চেঁচামেচি জুড়ে দিল ডিভোর্স নেওয়ার জন্য। শুদ্ধর ভীষণ আত্মসম্মানে লেগেছিল। ও সান্নিধ্য লাভের জন্য পুরো মেডিকেল কলেজের সুন্দরী মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে আছে, আর এই বাচ্চা মেয়ে কিনা ওকে রিজেক্ট করছে। সে কি সেধে বিয়ে করেছিল? জোর করে বিয়ের পিড়িতে বসতে হয়েছিল তাকে? ছবির বয়স অল্প, ডিভোর্স নিয়ে ঝামেলা হতে পারে, তাই মেয়েকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করলেন ছবির মা। বছরখানেক পরে শুদ্ধ MBBS শেষ করে MD করার জন্য লন্ডনে চলে গেল। ছবি তখন ক্লাস 9-এর ছাত্রী। শারীরিক এবং মানসিক দিক থেকে পরিবর্তন দেখা দিতে শুরু করলো ওর মাঝে। অল্প অল্প করে পৃথিবীটা বড় হতে লাগলো। দিনে দিনে শুদ্ধ ওর কাছে একটা নক্ষত্র হয়ে উঠলো, যাকে কেন্দ্র করে ছবির পুরো পৃথিবী ঘুরতে শুরু করলো। শুদ্ধ সব কিছুই ওর ভালো লাগতে শুরু করলো। শুদ্ধ যখন বিদেশে বসে ছুটিয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছিল, ছবি এখন একটু একটু করে শুদ্ধকে নিয়ে স্বপ্নের পৃথিবী সাজাতে ব্যস্ত। সেই থেকে অপেক্ষা কখন শুদ্ধ নামক নক্ষত্রটা ছবির পৃথিবীটা আলোকিত করবে। ভোর 6টায় ঘুম ভাঙল শুদ্ধর। আয়েসি ভঙ্গিতে আরামোরা ভাঙল সে। খাটের পাশে রাখা ছোট্ট টেবিলের উপর থেকে চশমাটা নিয়ে চোখে দিল। ওয়াশরুমে ঢুকে দ্রুত ফ্রেশ হয়ে নিল। আজকে অবশ্য হসপিটালে যাওয়ার কোনো তাড়া নেই, চাকরিটা ছেড়ে দিয়েছে সে। লন্ডনে যে কয়দিন আছে ইচ্ছে মতো ঘুরবে। 4 বছরে কত স্মৃতি জড়িয়ে আছে এই শহরে। খুব বেশি সুখের না হলেও দুঃখেরও নয়। রোজকার মতো কিচেনে গিয়ে কফি আর ব্রেকফাস্ট রেডি করলো। ভারী ব্রেকফাস্ট করলো সে। সেদ্ধ ডিম, সাথে মটর, টমেটো কেচাপ, ভুনা মাংস, সেই সাথে টোস্ট এবং গতকাল রাতে কিনে আনা পুডিং। পুরোপুরি ইংলিশ ব্রেকফাস্ট। অবশ্য ওরা গরু কিংবা মুরগির চাইতে শুকরের মাংসে বেশি প্রেফার করে। যাই হোক, ব্রেকফাস্ট সেরে দ্রুত রেডি হয়ে নিল সে। অনেক দিন ধরে বন্দি জীবন কাটাচ্ছে। রুটিনের মধ্যে বাধা পড়ে গেছিল সব কিছু। 4 বছর আগে যখন লন্ডনে এসেছিল, প্রথম কয়দিন ছুটিয়ে ঘোরাঘুরি করেছিল সে। প্রথম অবশ্য বেশ বোরিং লেগেছিল। আবহাওয়া, মানুষজনের সাথে খাপ খাওয়াতে সময় লেগেছিল। তবে সপ্তাহখানেক না যেতেই সেই বোরিং ফিলিং পুরোপুরি উধাও। তার পুরোটা ক্রেডিটই অলিভিয়া এবং পিটের। ওরা দুজন রোজ এসে লন্ডনের দর্শনীয় স্থানগুলো দেখাতে নিয়ে যেত। লন্ডন ব্রিজ, টাওয়ার ব্রিজ, মিউজিয়ামগুলো ছাড়াও লন্ডনের আনাচে কানাচে অ্যামিউজমেন্ট পার্কগুলো চষে বেরিয়েছিল 3 জন মিলে। ধীরে ধীরে ওদের সাথে বন্ধুত্ব গাঢ় হতে শুরু করলো, সেই সাথে শুরু হলো ব্যস্ততা।
পড়াশোনা ডিউটি শেষে ক্লান্ত শরীর নিয়ে একটাই চিন্তা, বাসায় কখন ফিরবে। তারপরে তেমন ঘোরা হয়নি, কিন্তু তবু লন্ডনের বাধা ধরা নিয়মের মাঝে ওরা হয়ে উঠল শুদ্ধ লাইফের অবিচ্ছেদ্য একটা অংশ। বাসার নিচে এসে সিদ্ধান্ত বদলে ফেলল শুদ্ধ। বাসার সবার জন্য কিছু কেনাকাটা করার সিদ্ধান্ত নিল। ব্যস্ততার কারণে পরে হয়তো ভুলে যেতে পারে, তাই মনে থাকতে থাকতে কিনে রাখা ভালো। মলে ঢুকে ঘুরে ঘুরে দেখছে শুদ্ধ। ভিড় খুব বেশি নয়, তবে কমও নয়। 26 লক্ষ স্কোয়ার ফিটের 5তলা এই শপিং মলটি লন্ডনের সবচেয়ে বড় শপিং মল। এর নাম ওয়েস্টফিল্ড লন্ডন। সব মিলিয়ে দোকান সংখ্যা 450টির মতো, জাঁকজমক অবস্থা। শুদ্ধ কী নেবে বুঝতে পারছে না। ব্যাচেলরদের এই এক সমস্যা, সাংসারিক জিনিসপত্র নিয়ে তেমন কোনো আইডিয়া নেই। অলিভিয়াকে নিয়ে আসা উচিত ছিল। একগাদা চকলেটের ব্র্যান্ডেড কিছু কসমেটিক্স কিনলো সে। বেরিয়ে আসার সময় হঠাৎ টুপির দোকানে চোখ পড়ল। ব্রাউন কালারের একটা হ্যাটের দিকে চোখ আটকে গেল। বোলার হ্যাট। ইংল্যান্ডে এটি বিলিকক বা বব হ্যাট নামে পরিচিত। 90 পাউন্ড খরচা করে দুটো হ্যাট কিনল সে, একটা বড় সাইজ, একটা ছোট সাইজ। এরপর জুতার দোকানে গেল। লো হিল 2 জোড়া জুতা কিনল। অনু আর আনোয়ারা বেগম দুজনের জন্য 2 জোড়া করে উলের শাল নিল সে। শারমিন বেগমের কথা মনে পড়তে ফিরে এসে ওনার জন্য 1 জোড়া শাল কিনে নিল। মল থেকে বেরিয়ে সোজা ব্রিক লেনের উদ্দেশ্যে বাসে উঠল সে। আজকে রবিবার, তার মানে আজকে বাজার বসবে। ব্রিক লেনে বাঙালি কমিউনিটি বেশি। এখানে বেশিরভাগই পুরনো জিনিসপত্র, কার্তুজ, বন্দুক, পুরাতন বইপত্র ইত্যাদি। অনেক কেনাকাটা হয়ে গেছে, এবার বাসায় ফেরার পালা। সব মিলিয়ে খরচ হয়েছে 1,500 পাউন্ড। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে সে। শপিং ব্যাগে ভর্তি 2 হাতে রাস্তার ওপাশে গিয়ে বাসে উঠে গেল। তারপর সোজা বাসায় লাঞ্চ সেরে জম্পেশ ঘুম দিবে ভেবেছিল, কিন্তু আধা ঘন্টার কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল। উঠে গিয়ে দরজা খুলে দিল সে। দরজা খুলতেই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো অলিভিয়া এবং পিট। অস্থির কণ্ঠে অলিভিয়া প্রশ্ন করল, Did you quit the job? Yes. No, Shutto. This is absolutely a bad decision. You have a very bright future here. What's wrong with you? I want to go back to my country. I have my family there. 2 হাতে মুখ ঢেকে হতাশ ভঙ্গিতে সোফায় বসে পড়ল অলিভিয়া, যেন এক্ষুনি কেঁদে ফেলবে। শুদ্ধ ওর পাশে বসে কাঁধে হাত দিয়ে আশ্বস্ত করে বলল, I will always be in contact with both of you guys. And you are always welcome to my beautiful country. অলিভিয়া একই ভঙ্গিতে বসে রইল। পিটের মুখেও হাসি নেই। শুদ্ধর সাথে বেশ গাঢ় বন্ধুত্ব ওদের। ভাবতেই পারেনি শুদ্ধ কখনো ফিরে যেতে পারে। ওরা ফ্ল্যাটে এলেই দুজনে মিলে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। জোর করে শুদ্ধকে বাইরে বের করে নিয়ে যায়। কখনো কখনো শুদ্ধ যেতে না চাইলে ঘরের ভিতর ফুল ভলিউমে মিউজিক অন করে উড়াধুরা নাচানাচি শুরু করে দিত 3 জন মিলে। অথচ আজকে ঘরের পরিবেশ গুমোট হয়ে আছে। ঘরের পরিবেশ স্বাভাবিক করার জন্য শুদ্ধ প্রস্তাব দিল, Okay, let's have a treat. অলিভিয়া জবাব দিল না। শুদ্ধ ওকে টেনে দাঁড় করিয়ে বলল, I will give you a treat today. Let's chill. শুদ্ধ ভেবেছিল খাবারের কথা শুনলে পিঠ হয়তো খুশি হয়ে যাবে, কিন্তু আজকে পিঠও মুড অফ করে রইল। হতাশ হয়ে সোফায় বসে পড়ল শুদ্ধ। বিষণ্ণ কণ্ঠে বলল, I want to return home with good memories. রেস্টুরেন্টে ঢুকে চারপাশে চোখ বোলালো শুদ্ধ। অত্যন্ত নিরিবিলি, গোছানো এবং ফিটফাট। সব মিলিয়ে নান্দনিক একটা ব্যাপার আছে এই রেস্তোরাঁতে। আগে কখনো আসেনি এখানে। পিটেরই আইডিয়াতেই এখানে আসা। ঢোকার পথে ছাউনি দেয়া, তাতে ইংরেজি অক্ষরে লেখা আছে রুলস। নাম দেখে আন্দাজ করে নিল শুদ্ধ এখানে ইংলিশ ফুড সার্ভ করা হয়। একপাশে নিরিবিলি চেয়ারে বসলো ওরা 3 জন। মেনিউ দেখে অর্ডার করলো পিট। পুরোটাই ট্র্যাডিশনাল ব্রিটিশ মিল। অলিভিয়া গালে হাত দিয়ে বিষণ্ণ ভঙ্গিতে বসে আছে। শুদ্ধ আহত কণ্ঠে বলল, Oh, Olivia, this is not fair. I really feel bad of you like this. Come on. অলিভিয়া হাসলো। দুঃখিত ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলল, Sorry, Shutto. I should be like this. After all, you have your family there. Please, don't say like that. You guys are also very special for me. My mom is ill. I have to go. অলিভিয়ার ঠোঁটে চওড়া হাসি ফুটে উঠল। You are a great person, Shutto. Hope I have ever met. Love you so much. পিট তুড়ি বাজিয়ে বলল, Okay, let's chill. Yes.
খাবার এসে গেছে। টেবিল ভর্তি খাবার দেখে শুদ্ধর দিকে তাকালো অলিভিয়া। শুদ্ধ হাসছে। পিটকে অপ্রস্তুত ভঙ্গিতে ওদের দিকে তাকাতে দেখে দুজনেই একসাথে হেসে উঠল। অলিভিয়া সতর্ক করে বলল, Your pocket will be empty, Shutto. সে এক এক করে সবগুলো খাবারের নাম বলছে আর হাসছে। এই রেস্টুরেন্টে আগে না এলেও খাবারগুলো শুদ্ধর পরিচিত। সবই ট্র্যাডিশনাল ফুড, বিফ রোস্ট, ফিশ অ্যান্ড চিপস, পর্ক পাই, পেস্ট্রি ছাড়াও কয়েক রকমের ডেজার্ট। টেবিলের মাঝ বরাবর নতুন আইটেম চোখে পড়ল ওর। আঙুল দিয়ে দেখে প্রশ্ন করল সে। What is this? পিটের চোখে বিস্ময়। উল্টো প্রশ্ন করল সে। You don't know that? No. This is called Victoria sponge. One kind of cake which is named after Queen Victoria because it was Queen Victoria's favorite cake. Is it? What it's your made of? এইবার অলিভিয়া জবাব দিল। খাবারের নাম এবং স্বাদ জানা থাকলেও রেসিপি নিয়ে তেমন কোনো আগ্রহ নেই পিটের। ব্যস্ত ভঙ্গিতে খাওয়া শুরু করে দিয়েছে সে। It's a sponge cake sandwich with jam, butter, and sometimes cream, and a little bit touch up with icing sugar. শুদ্ধ চামচ দিয়ে খানিকটা কেটে নিয়ে মুখে দিল। অলিভিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, Is it delicious? Quite. পরিবেশ স্বাভাবিক হওয়ায় শুদ্ধ ভালো লাগছে। খাবার শেষে ককটেল বারের দিকে চোখ পড়ল পিটের। ওয়াইন, স্পিরিট, ককটেল ছাড়াও বিভিন্ন অ্যালকোহলীয় ড্রিঙ্কস এর বেশ হ্যান্ডসাম কালেকশন রাখা হয়েছে। পিট অলিভিয়া দুজনেই ড্রিঙ্ক করলো। সবশেষে বিল পে করে বেরিয়ে এলো তিনজন। বাসায় এসে সোজা বিছানায় গা এলিয়ে দিল শুদ্ধ। ক্লান্তিতে সারা শরীর ছেয়ে আছে। আজকে সারাদিন ব্যস্ত কেটেছে তার। চোখ বন্ধ করতে ঘুম। সপ্তাহখানেক পর ছবির এইচএসসি এক্সাম শুরু হয়ে গেল। সারা বছর খুব বেশি পড়াশোনা না করলেও পরীক্ষার আগের 3 মাস তুমুল পড়াশোনা করেছে সে। রাত দিন এক করে পড়াশোনা করেছে সে। যেভাবেই হোক ওকে ভালো রেজাল্ট করতে হবে। তারপর স্কলারশিপ নিয়ে লন্ডন যাবে সে। শুদ্ধ ভাইয়াকে চমকে দেবে। আজকে বাংলা ফার্স্ট পেপার এক্সাম। ছবি রেডি হতে হতে একবার কবি পরিচিতিতে চোখ বোলাচ্ছে আর অনু ভাত পাখিয়ে ওকে খাইয়ে দিচ্ছে। 9:30টার ভেতরে পরীক্ষার হলে পৌঁছাতে হবে। 10টায় পরীক্ষা শুরু। ছবি রেডি হয়ে বেরিয়ে দেখলো উপলও রেডি। হাসি মুখে জিজ্ঞেস করলো, প্রিপারেশন কেমন? মোটামুটি ভালোই। ছবি বেরোনোর সময় উপল আর অনুকে সালাম করে বেরোলো। পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি এসে উপল ছবির বাবার নাম্বারে ডায়াল করলো। ছবি তখনও পড়ছে। রাশেদ সাহেব ফোন রিসিভ করে আন্তরিক গলায় বললেন, হ্যাঁ বাবা বলো। উনি ফোনটা রিসিভ করার সাথে সাথে উপল ছবির কানে ধরিয়ে দিল। আসসালামু আলাইকুম বাবা, আমি ছবি। হ্যাঁ মা জননী, কেমন আছো? আমি ভালো আছি। হলে পৌঁছে গেছো? এই তো কাছাকাছি এসে গেছি। প্রিপারেশন কেমন? ভালো। ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, কোনো চিন্তা নেই। আমি আর তোমার মা নামাজ পড়ে তোমার জন্য দোয়া করব, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে। মাকে দাও, মায়ের সাথে একটু কথা বলি। রাশেদ সাহেব শারমিন বেগম মানে অনুর মাকে ডেকে ফোনটা ধরিয়ে দিয়ে বলল, ছবি তোমার সাথে কথা বলবে। শারমিন ফোনটা কানে ধরে বলল, কেমন আছিস মা? ভালো। এখন বেশি কথা বলতে পারবো না। একটা চ্যাপ্টার রিভিশন দিচ্ছি, দোয়া করো কেমন? ফিয়ামিল্লাহ, আল্লাহ আমার মেয়ের মনের আশা পূরণ করে দিক। ফোন রেখে ছবি আবারও পড়ায় মনোযোগ দিল। পরীক্ষা কেন্দ্রে চলে এসেছে ওরা। ছবি বই বন্ধ করে বলল, ভাইয়া আপনার ফোনটা দিন তো। কেন? আন্টির সাথে কথা বলবো। বলবে? হ্যাঁ। আমার কিন্তু মনে হয় না মা তোমার সাথে ভালোভাবে কথা বলবে। আমি জানি, তবু একবার আপনি ফোন দিন না, না হলে আমি শান্তি পাবো না, পরীক্ষা খারাপ হবে। উপল বাসার নাম্বারে ডায়াল করে ফোনটা ছবির দিকে বাড়িয়ে দিল। নাও ধরো, রিং হচ্ছে। ফোন ধরলো উপলের মা। আন্টি আসসালামু আলাইকুম, আমি ছবি। কি চাই? কাটা কাটা গলায় প্রশ্ন করলেন আনোয়ারা বেগম। ছবি বিনয়ী কণ্ঠে জবাব দিল, জি আজকে আমার পরীক্ষা আছে, দোয়া করবেন। আমার দোয়া তোমার দরকার নাই বাপু, তোমাকে দোয়া করার বহুত লোক আছে। ছবির মুখটা কালো হয়ে গেল। যদিও সে জানতো আনোয়ারা বেগম এমন কিছুই বলবেন, তবুও মনটা খারাপ হয়ে গেল। শুদ্ধ ভাইয়ের মা সবসময় ওকে অপমান করে, তাই বলে আজকে পরীক্ষার দিনেও। নিমিষেই ওর চোখে পানি চলে এলো। ধরে আসা গলায় বলল, ঠিক আছে আন্টি, দোয়া করবেন। থাক থাক,
এসব আদিক্ষেতা আমার সাথে করতে এসো না। আর কিছু বলার না থাকলে ফোন রাখো। জি, আঙ্কেলকে একটু দেওয়া যাবে? আঙ্কেল মানে উপলের চাচা, উনি ছবিকে বেশ ভালোবাসেন। উপলের বাবা ওনার সাথে পরামর্শ করেই শুদ্ধ আর ছবির বিয়েটা দিয়েছিলেন। তিনি বাসায় নাই, বাজারে গেছে। ফোন দিয়ে যাননি? এত কথা বলো কেন তুমি? উনি ফোন নিয়ে গেলে তো আর ফোন আমি ধরতাম না। ও আচ্ছা, আসলে বলবেন আমি ফোন দিয়েছিলাম। আমি তো চাকরি নিয়ে বসে আছি তোমার খবর দেওয়ার জন্য। যত সব। খট করে টেলিফোন রেখে দিলেন আনোয়ারা বেগম। ছবি বিষণ্ণ দৃষ্টিতে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। ছাত্রছাত্রীদের জটলা বেঁধে আছে গেটের সামনে। অধিকাংশদের সাথে অভিভাবক এসেছে। গায়ে মাথায় হাত বুলিয়ে ছেলেমেয়েদের সাহস দিচ্ছেন মা বাবারা। রাশিদ সাহেবের কথা মনে পড়ে গেল ছবির। যত কাজই থাকুক না কেন, ছবির পরীক্ষার দিনগুলোতে ছুটি নিয়ে নিতেন তিনি। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত হলের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেন। কখন যে চোখে পানি চলে এসেছে খেয়াল করেনি সে। চোখ মুছে গাড়ি থেকে নামলো সে। উপল ছবিকে হলে বসিয়ে দিয়ে তারপর অফিসে গেছে। ছবির যে মন খারাপ সেটা ওর নজরে এড়ায়নি। যাওয়ার সময় ছবির 2 হাতে হাত রেখে হাসি মুখে জিজ্ঞেস করলেন, মন খারাপ? ছবি নিরুত্তর। উপল বলল, আমি জানি তোমার মন খারাপ, কিন্তু এই মুহূর্তে তো অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না। সমস্ত কনসেন্ট্রেশন পরীক্ষার খাতা এবং প্রশ্নের দিকে হওয়া চাই। তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে। সো ডোন্ট বি আপসেট, জাস্ট গ্রো আপ। ছবি এবার কেঁদে ফেললো। ওকে কাঁদতে দেখেই উপল ওর চোখের পানি মুছে দিয়ে বলল, নিশ্চিন্তে মনে পরীক্ষা দাও, ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে। 1 মাসের মাথায় ছবির সাবজেক্টিভ পরীক্ষা শেষ হয়েছে। এখন শুধু প্র্যাকটিক্যাল বাকি। মোটামুটি ভালোই হয়েছে, শুধু জুওলজি নিয়ে একটু চিন্তায় আছে সে। অবজেক্টিভ বেশ হার্ড হয়েছে, অধিকাংশেরই খারাপ হয়েছে। খাতা হয়তো ছাড় দিয়ে কাটবে, কিন্তু অবজেক্টিভ দুশ্চিন্তায় ছবির চোখের নিচে কালি পড়ে গেছে। লন্ডন হিথ্রো এয়ারপোর্ট ইমিগ্রেশনে অপেক্ষা করছে শুদ্ধ। ইমিগ্রেশন কাউন্টারে একজন মধ্যবয়স্ক অফিসার ওর পাসপোর্ট চেক করছেন। পাসপোর্ট চেকিং শেষে আলাদা একটা রুমে গিয়ে জিনিসপত্র চেক করলো। ইমিগ্রেশন এবং বোর্ডিং পাস শেষে লাউঞ্জে বসে আধা ঘন্টার মতো অপেক্ষা করতে হলো ওকে। সিট বেল্ট বেঁধে সিটে গা এলিয়ে দিল শুদ্ধ। ভীষণ খারাপ লাগছে ওর। অলিভিয়া এবং পিট এয়ারপোর্ট ওকে সি অফ করতে এসেছিল। অলিভিয়া খুব কেঁদেছে, পিটের চেহারাও কাদো কাদো। খুব খারাপ লাগছে শুদ্ধর। চোখ বন্ধ করে সিটের সাথে হেলান দিয়ে শুয়ে পড়ল সে। চোখ বন্ধ করতেই মনে পড়ে গেল গতকাল রাতের কথা। অলিভিয়া এবং পিটের সাথে ব্রিটিশ মিউজিয়ামে ঘুরতে যাওয়ার কথা। হাজার হাজার বছরের পুরনো মানব সভ্যতার নিদর্শন বুকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মিউজিয়ামটি। প্রবেশের জন্য ওদের কাছ থেকে কোনো প্রকার ফি নেওয়া হয়নি। বিভিন্ন ধরনের বই, ভাস্কর্য, ডকুমেন্ট দিয়ে ভরপুর এই মিউজিয়ামটি। প্রচলিত আছে ব্রিটিশ মিউজিয়ামে প্রবেশ করলে নাকি পুরো বিশ্ব ঘণ্টাখানেকের মধ্যে দেখা হয়ে যায়। শুদ্ধ মুগ্ধ হয়ে একের পর এক নিদর্শন দেখছিল। কত বছর আগের এই নিদর্শনগুলো মানুষ এখনও কত যত্ন করে আগলে রেখেছে, অথচ প্রকৃতির যা কিছু আছে তা দিনে দিনে ধ্বংস করে ফেলছে। একই পৃথিবীতে বসবাসকারী মানুষ, অথচ কত ভিন্ন ভিন্ন রূপ। কখনো রক্ষক, কখনো আবার ভক্ষক। ঘণ্টাখানেকের মতো ঘুরে ঘুরে দেখে বেরিয়ে এসেছিল ওরা। হঠাৎ মিউজিয়ামের দেয়ালে একটা লেখা দেখে অন্যমনস্ক হয়ে গিয়েছিল সে। সেখানে লেখা ছিল, "When a man is tired of London, he is tired of life, for there is in London all that life can afford." সত্যি কি শুদ্ধ ক্লান্ত, জীবনের প্রতি বিরক্ত? মোটেই না। একটা মেয়ের জন্য সে কেন জীবনের প্রতি বিরক্ত হবে? নো, নেভার। ওর অন্যমনস্কতার ফলাফল স্বরূপ সাদা চামড়া এক তরুণীর সাথে ধাক্কা খেল সে। ধাক্কা খেয়েই শুদ্ধ বিব্রত ভঙ্গিতে বলল, সরি মিস। প্রত্যুত্তরে মেয়েটি ওর দিকে চেয়ে হাসলো, ঠোঁট টিপে বলল, ইটস ওকে হ্যান্ডসাম। মেয়েটার হাসিতে কিছু ইঙ্গিত ছিল। অস্বস্তিকর অবস্থা। অলিভিয়া এবং পিট শুদ্ধর অবস্থা দেখে হাসছিল। দ্রুত ওদের কাছে এগিয়ে গেল শুদ্ধ। মিউজিয়াম থেকে 3 জন মিলে আইসক্রিম পার্লারে ঢুকে আইসক্রিম খেলো। এই মুহূর্তে শুদ্ধর কিছু ভালো লাগছে না। এতদিন পর দেশে ফিরছে, কিন্তু অলিভিয়া এবং পিটের কথা ভেবে আনন্দ উপভোগ করতে পারছে না সে। অলিভিয়া যে শুদ্ধকে ভালোবাসত সেটাও জানে। প্রেম ভালোবাসার বিষয়গুলোতে সে খানিকটা কাঁচা হলেও অলিভিয়া তার স্বভাবের মাধ্যমে অনেকখানি বুঝিয়ে দিয়েছে। হয়তো বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে ভেবে সরাসরি বলতে পারেনি। শুদ্ধর কাছ থেকে সেরকম কোনো ইঙ্গিত পেলে হয়তো বলতো। দীর্ঘশ্বাস ছেড়ে আবারও চোখ বন্ধ করল শুদ্ধ। অনুর ঘরে দুজনে গল্প করছিল। কলিং বেল বেজে উঠল।
ছবি উঠে গেল দরজা খোলার জন্য। দরজা খুলে স্ট্যাচু হয়ে গেল ছবি। উপলের সাথে প্রায় 6 ফিট লম্বা চশমা পরা এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে, যে ওর হৃদয়টাকে সাহারা মরুভূমির মতো শুষ্ক করে দিয়ে 4 বছর আগে বিদেশে পালিয়ে গিয়েছিল। তার পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, ব্র্যান্ডেড ঘড়ি, ব্লেজারটা ভাঁজ করে হাতের উপর রাখা, চুলগুলো এলোমেলোভাবে বিন্যস্ত। যুবকটি ওর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলল, তারপর চশমাটা তর্জনী দিয়ে নাকের উপর ঠেলে দিয়ে বলল, দরজা থেকে সরে দাঁড়াও। ছবির মনে হলো ওর চশমা তোলারও আলাদা একটা রিদম আছে। কি সুন্দর করে চশমাটা তুলল। ছবি হাঁ করে তাকিয়ে আছে। 4 বছর পর মানুষটাকে সে দেখতে পেয়েছে। সব কিছু আগের মতোই আছে, তবে এখন আগের চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম হয়েছে। ছবিকে হাঁ করে এভাবে তাকিয়ে থাকতে দেখে বোঝাই যাচ্ছে যুবকটি বিরক্ত হচ্ছে। উপলও অস্বস্তি লাগছে। ছবিকে ইশারা দিল সরে দাঁড়ানোর জন্য। ছবি সেদিকে ভ্রুক্ষেপ নেই। ও হাঁ করে তাকিয়ে আছে তো আছে, যেন স্বপ্ন দেখছে। কণ্ঠস্বরে একরাশ বিরক্তি নিয়ে যুবকটি ছবিকে বলল, কি হলো, জায়গা দাও। ছবি নড়ছে না, অচেতনভাবে তার মুখের দিকে তাকিয়ে আছে। যুবকটি এবার খানিকটা কড়া মেজাজে বলল, আশ্চর্য, এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? ভেতরে ঢুকতে দাও, সরে দাঁড়াও। ধমক খেয়ে ছবি সাথে সাথে সরে গেল, মুখ কালো করে ফেলল। উপলে বিব্রত চেহারা নিয়ে ছবির দিকে তাকিয়ে আছে। ছবি সরে যেতেই যুবকটি 2 হাতে লাগেজ নিয়ে গটগট করে ভেতরে ঢুকে গেল। উপল অপরাধীর ভঙ্গিতে বলল, শুদ্ধর কথাই তুমি কিছু মনে করো না ছবি, জানোই তো ও একটু মেজাজি। শুদ্ধ ব্যাগ রেখে অনুর ঘরে ঢুকলো, মিষ্টি হাসি দিয়ে বলল। কংগ্রেচুলেশনস ভাবি। প্রত্যুত্তরে অনু সোজা হয়ে উঠে বসে হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ। শরীর কেমন তোমার? খাওয়া দাওয়া ঠিক মতো করছো তো? হ্যাঁ, সব ঠিক মতোই চলছে। লাস্ট ট্রাইমাস্টার না? হ্যাঁ, 8.5 মাস। আলট্রা করিয়েছো? না, তোমার ভাইয়া বলে আল্লাহর উপর ভরসা রাখতে। আল্লাহ ছেলে মেয়ে যাই দিক, আমরা খুশি। গুড। প্রেশার কন্ট্রোল আছে তো? প্রেশার মাঝে মাঝে বেড়ে যায়। এটা কোনো ব্যাপার না, প্রেগনেন্সির সময় মাঝে মাঝে এমন হয়। ছবি ঠান্ডা পানি দিয়ে শরবত করে নিয়ে এসে ট্রেটা শুদ্ধর দিকে সামনের খাটের ওপর রাখলো। শুদ্ধ শুধু আর চোখে একবার ওকে দেখলো। ছবিও আর দাঁড়ালো না, নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল। শুদ্ধ নিজের ঘরে এসে লাগেজ থেকে জামা কাপড় বের করে নিল। চোখের চশমা আর হাতের ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হওয়ার জন্য। মাথার ওপর পানির ধারা পড়ছে। শুদ্ধ পানির নিচে দাঁড়িয়ে ভাবছে ছবি বেশ বড় হয়ে গেছে। যদিও সে অতটা ভালো করে খেয়াল করেনি, তবু মনে হচ্ছে বেশ বড় হয়েছে। লন্ডনে যাওয়ার আগে অনেক ছোট দেখে গিয়েছিল। লাঞ্চের সময় অনু ছবির ঘরের দরজায় দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, এই ছবি, দরজা খুল। ছবি দরজা খুলতেই বলল, তো দুলাভাই তোকে ডাকছে। কেন? কেন আবার? খেতে বসতে। আমি এখন খাবো না। অনু বিরক্ত কণ্ঠে বলল, ছেলেটা কত ঘন্টা জার্নি করে এলো, শান্তিতে খেতেও দিবি না নাকি? আশ্চর্য, আমি ওনাকে খেতে নিষেধ করেছি নাকি? উপল বসে আছে তোর জন্য, শুধু উপলের সাথে খেতে বসবে বলে অপেক্ষা করছে। ছবি কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই উপল এসে হাজির। কি ব্যাপার ছবি, তুমি দরজা আটকে বসে আছো কেন? এসো আমরা একসাথে খাবো। ভাইয়া? কোনো ভাইয়া টাইয়া হবে না, খাবে চলো। উপল ছবির হাত ধরে খাবার টেবিলে টেনে নিয়ে গেল। শুদ্ধর পাশে একটা ফাঁকা চেয়ারে জোর করে ওকে বসিয়ে দিল। শুদ্ধ চুপচাপ খাচ্ছে, মোটেও বসে নেই সে। খেতে খেতে উপল শুদ্ধকে উদ্দেশ্য করে বলল, পরশু আমি চিটাগাং যাব মাকে আনতে। শুদ্ধ খাওয়া থামিয়ে বলল, আসার কি দরকার, আমি তো চিটাগাং যাবই। কবে যাবি তুই? কাল বা পরশু। তোর যাওয়ার দরকার নেই, মা অনেক দিন ঢাকায় আসে না। তুই এসেছিস, এই উপলক্ষে আমি গিয়ে মাকে নিয়ে আসবো। ঠিক আছে। ছবি আঙুল দিয়ে খাবার নাড়াচাড়া করছে। অনু ধমক দিয়ে বলল, খাচ্ছিস না কেন? ছবির আগে গা জ্বলে যাচ্ছে। আজকে এরা জামাই বউ মিলে এমন করছে কেন? জোর করে শুদ্ধর সাথে খেতে বসিয়ে দিয়েছে, এখন আবার ধমকাচ্ছে। ভাবি, লেবু আছে? কি রে ছবি, বুয়াকে লেবু দিতে বলিসনি? ভুলে গেছি। ফ্রিজে আছে, যা তো কেটে নিয়ে আয়। শুদ্ধ বাধা দিয়ে বলল, খাওয়া ছেড়ে ওঠার দরকার নেই, আমাকে বলো, আমি নিয়ে আসছি। অনু বলল, কতক্ষণ লাগবে? তুমি বসো। ছবি বলল, আমি আনছি। ছবি লেবু কাটতে গিয়ে অনুকে ইচ্ছে মতো বকলো। পাশে বসার আন্টিকে দিয়ে এক গাদা রান্না করানোর উদ্দেশ্য এতক্ষণে সে বুঝতে পারছে, অথচ ওকে একটাবার জানালো না পর্যন্ত আজকে শুদ্ধ আসছে। দেবর আসার আনন্দে বোনকে ভুলে গেল। এই ভালোবাসা বোনের প্রতি। ছবি কি খেয়ে ফেলতো তার দেবরকে? একবার বললে কি হতো? ইস,
চেহারার কি হাল হয়েছে ওর, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, গাল বসে গেছে। ছবিটির চেহারাটাই অনুরূপে দেখাতে হলো। ঘড়িতে রাত 2টো, ছবি পড়ছিল। আচমকা কিছু ভাঙার শব্দে উঠে দাঁড়ালো সে। মনে হচ্ছে ডাইনিং থেকে এলো শব্দটা। পা টিপে টিপে রুম থেকে বেরোলো সে। ডাইনিংয়ে আলো জ্বলছে, শুদ্ধ হাঁটু ভাঁজ করে বসে কি যেন করছে। আরেকটু কাছে যেতে দেখলো মেঝেতে ভাঙা কাচের টুকরো। শুদ্ধর হাত থেকে পড়ে পানির গ্লাস ভেঙে গেছে। নিচে বসে কাচের টুকরোগুলোই তোলার চেষ্টা করছে সে। ছবি ভয়ে ভয়ে এগিয়ে এলো, নরম গলায়, আমি উঠিয়ে নিচ্ছি, আপনি যান। ওর গলার আওয়াজ শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। ওকে দেখে কিছুটা অবাক হলো। চোখে চোখ পড়ে গেল দুজনার। ছবি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘুম ঘুম চেহারায় কি আদরে লাগছে শুদ্ধকে। চোখে চশমা নেই, সম্ভবত পানি খেতে এসেছে সে। আর চশমা না থাকার তরুণী অঘটনটা ঘটিয়েছে। শুদ্ধও তাকিয়ে আছে। সে ভাবছে ছবিকে সে যতটা বড় ভেবেছিল ততটা বড় হয়নি সে। চেহারাতে এখনও কিশোরী কিশোরী ভাব, চুলগুলো আগের চেয়ে বড় হয়েছে এই যা, আর কোনো পরিবর্তন নেই। এখনও সে ছোটোবেলার মতো পুতুল পুতুল মনে হয় ওকে। মনে মনে আন্দাজ করলো সে, ছবির বয়স এখন কত? এইচএসসি দিচ্ছে সে, তার মানে 17 বা 18। 18 বোধ হয় হবে না, 17ই হবে। শুদ্ধ চোখ নামিয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, আমি পারবো, তুমি যাও। এত রাতে উঠে এসছো কেন? গ্লাস ভাঙার আওয়াজ পেয়ে উঠে এলাম। শুদ্ধ চুপচাপ নিজের কাজে মনোযোগ দিল। ছবির ঘরটা ডাইনিংয়ের পাশেই, তাই আওয়াজটা ওর ঘর থেকেই জোরে শোনা গিয়েছে। ছবি ইতস্তত করে বলল, আপনি পারবেন না, হাত কেটে ফেলবেন। সেটা আমি দেখব। তোমাকে যেতে বলেছে, তুমি যাও। শুদ্ধর কথা শুনল না ছবি। কাচের টুকরোগুলো পরিষ্কার করতে বসে গেল। শুদ্ধ অবাক হয়ে গেছে, পিচ্চি মেয়েটার এত সাহস। ছবি শান্তভাবে কাচের টুকরোগুলো তুলে একটা বাটিতে রাখছে। শুদ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে পর্যবেক্ষণ করছে। টুকরোগুলো তোলা শেষ হলে শুদ্ধ চুপচাপ উঠে নিজের ঘরে চলে গেল। যাওয়ার সময় বলল, থ্যাংক ইউ। পরের দিন সকালে অনু ছবিকে নিয়ে বেশ চিন্তায় পড়ে গেল। আজকে ছবির পরীক্ষা আছে, এদিকে উপলের আজকে আর্জেন্ট মিটিং আছে। তাড়াতাড়ি অফিসে যেতে হবে। বাসা থেকে পরীক্ষা কেন্দ্র বেশ দূরে। অত দূর রাস্তা ছবি একা যাবে কি করে? শেষমেশ সিদ্ধান্ত নিল শুদ্ধকেই বলবে। শুদ্ধ রাজি হবে না সে ভালো করেই জানে, তবু একটা চেষ্টা করে দেখা যেতে পারে। শুদ্ধর ঘরে গিয়ে দেখলো উপুর হয়ে 2 হাত মাথার নিচে দিয়ে বেঘরে ঘুমাচ্ছে সে। অনু আস্তে আস্তে 2-1 ডাক দিল, কিন্তু সাড়া পেল না। এবার আলতো করে পিঠে কয়েকটা চাপড় দিল, তাতেও কাজ হচ্ছে না দেখে ধাক্কাধাক্কি শুরু করে দিল। শুদ্ধ ঘুমের ঘোরেই একবার চোখ মেলে তাকালো, তারপর আবারও বন্ধ করে ফেলল। অনু বেশ বিরক্তই হলো। শুদ্ধকে ঘুম থেকে তুলতে গিয়ে সে বেশ হাঁপিয়ে পড়েছে, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে তার। খিটখিটে মেজাজে বলল, এই শুদ্ধ, এমন কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছ কেন? শুদ্ধ ঘুম ঝরানো কণ্ঠে বলল, ভাবি যাও তো, বিরক্ত করো না। তোমার সাথে আমার কথা আছে। পরে বলো, এখন যাও, আমাকে শান্তিতে একটু ঘুমোতে দাও। এক্ষুনি বলতে হবে। শুদ্ধ বিরক্ত হয়ে উঠে বসলো। তারপর বালিশের পাশ থেকে চশমাটা নিয়ে চোখে দিয়ে বলল, বলো। অনু ইতস্তত করছে। শুদ্ধ কিভাবে রিয়্যাক্ট করবে কে জানে। নিয়ে যাওয়া কণ্ঠে বলল, তোমাকে একটা কাজ করে দিতে হবে। শুদ্ধ ভ্রু কুঁচকে ফেলল। ওকে এভাবে তাকাতে দেখে অনুর অস্বস্তি আরও বেড়ে গেল। তোমার ভাইয়ার আজকে জরুরি মিটিং পড়ে গেছে, সে সকালে বেরিয়ে গেছে। এদিকে ছবির আজকে পরীক্ষা। তো আমি কি করবো ভাবি? না মানে ওকে তো কখনো একা একা পাঠায়নি, তাই বলছিলাম তুমি যদি কষ্ট করে ওকে একটু দিয়ে আসতে, শুধু আজকের জন্যই। ঠিক আছে, যাও, আমি রেডি হয়ে আসছি। অনুর গোল গোল চোখে শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ এত সহজে রাজি হবে সে ভাবতেই পারেনি। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধ বিরক্ত কণ্ঠে বলল, এভাবে তাকিয়েছো কেন ভাবি? কেউ আমার দিকে এমন হাঁ করে তাকিয়ে থাকলে আমার ভীষণ অস্বস্তি লাগে। অনু খুশিতে গদগদ হয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ শুদ্ধ। হ্যাঁ ঠিক আছে, এবার যাও। দ্রুত শুদ্ধর ঘর থেকে বেরিয়ে এলো অনু। ছবি রেডি হচ্ছে। ওকে দেখে বলল, আমাকে ভাড়া দাও আপু, একটু বেশি দিও, রিজার্ভ সিএনজি নিয়ে যাব। অনু মিটমিট করে হাসতে হাসতে বলল, শুদ্ধ যাবে তোমার সাথে? ছবি রেডি হওয়া বন্ধ করে অনুর চোখের দিকে তাকালো। অনু কি মজা করছে ওর সাথে? ঠিক শুনছে তো? কণ্ঠে একরাশ বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, কে যাবে? অনু হাসি চেপে বলল, ডক্টর ইফতেখার হোসেন শুদ্ধ। ছবি স্তব্ধ হয়ে গেছে। চোখ বড় বড় করে ফেলল সে। এরমভাবে তাকিয়ে আছে যেন চোখের মনি কোটর থেকে বেরিয়ে আসবে। ভিবেলটা হাত থেকে পড়ে গেল তার।
নিজের হাতে চিমটি কাটল সে। অনু ওর প্রতিক্রিয়া দেখে হেসে দিল, ওর গাল টেনে দিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, দেরি হলে আবার রেগে যেতে পারে। অনু বেরিয়ে যেতেই ছবি ধূপ করে খাটের ওপর বসে পড়ল। ইয়া আল্লাহ, তার মানে শুদ্ধ ভাইয়া ওকে সত্যি সত্যি পৌঁছে দিতে যাবে? বুকের ভেতর তীব্র মাত্রার ভূমিকম্প শুরু হয়ে গেল। খুশিকে চোখের মনি চিকচিক করে উঠল। অনেক কষ্টে নিজেকে শান্ত করে রেডি হলো সে। ছবি নিচে নামতেই দেখল শুদ্ধ বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো ফোনের স্ক্রিনে। ওর পরনে সাদা একটা গেঞ্জি, তার উপর ব্ল্যাক চেক শার্ট, শার্টের সবগুলো বোতামই খোলা, হাতটা ফোল্ড করে রাখা, চোখে চশমা, হাতে ঘড়ি। ছবি মুগ্ধ চোখে কতক্ষণ চেয়ে রইল। ধীর পায়ে বাইকের কাছে এগিয়ে গেল। ওকে দেখে শুদ্ধ ফোন বন্ধ করে পকেটে ঢুকিয়ে নিল, তারপর বাইকে চেপে বসে বাইক স্টার্ট দিল। ছবি ভয়ে ভয়ে বাইকে উঠে বসলো। মাঝখানে যথেষ্ট ফাঁকা রেখে বসেছে সে। শুদ্ধ লুকিং গ্লাস দিয়ে সরাসরি ওর দিকে তাকালো। ছবি তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেললো। শুদ্ধ বিরক্ত গলায় বলল, এভাবে বসেছো কেন? ঠিক করে বসো, পরতে হাত পা ভাঙবে। শুদ্ধর গলার স্বরে খানিকটা ধমকের সুর ছিল। ছবি আরেকটু কাছে ঘেঁষে বসলো। পারফিউমের মিষ্টি গন্ধ আসছে শুদ্ধর গা থেকে, বাতাসে ঝাঁকড়া চুলগুলো উঠছে, সেই সাথে খোলা শার্টের আস্তিন। ছবির ইচ্ছে করছে হাত দিয়ে ওর চুলগুলো একটু ছুঁয়ে দিতে, কিন্তু সাহসেই কুলালো না। ইচ্ছাটা মনেই চাপা দিল সে। 30 মিনিটের মাথায় পরীক্ষা কেন্দ্রের সামনে শুদ্ধ বাইক থামালো। ছবি বাইক থেকে নেমে দ্রুত গেটের দিকে পা বাড়ালো, কিন্তু শুদ্ধর গলার আওয়াজে থামতে হলো। শুদ্ধ বাইক ঘোরাতে ঘোরাতে জিজ্ঞেস করলো, পরীক্ষা কখন শেষ হবে? একটাই। একা বেরোবে না, আমি নিতে আসবো। তারপর সাঁ করে বাইক ঘুরিয়ে ছবির সামনে দিয়ে চলে গেল। ছবির খুশিতে নাচতে ইচ্ছে করছে, এত খুশি মনে হয় সে জীবনেও হয়নি। লাফাতে লাফাতেই কলেজের ভেতর ঢুকলো। এই প্রথম পরীক্ষা নিয়ে ওর কোনো টেনশন হচ্ছে না, যেটা হচ্ছে সেটা শুধু শুদ্ধকে নিয়ে উত্তেজনা। উফ, মরে যাবে সে। অনুর খুব খুশি লাগছে, শুদ্ধর সাথে ছবির সম্পর্কটা তাহলে স্বাভাবিক হতে চলেছে। উপালের নাম্বারে ডায়াল করলো সে। ফোন রিসিভ করে উপাল আহ্লাদি গলায় বলল, বলুন শেহজাদি, আপনার জন্য আমি কি করতে পারি? ফ্রি আছো? এখন আছি, তবে আধ ঘন্টা পর আবার মিটিং শুরু হবে। ও, তোমার শরীর ঠিক আছে? শরীর এবং মন দুটোই ঠিক আছে। আজকে আমার খুব প্রেম প্রেম পাচ্ছে। কি পাচ্ছে? রিসিভার নামিয়ে চেক করে নিল উপল। সে ঠিক শুনছে তো? অনু লাজুক গলায় বলল, প্রেম প্রেম। উপল হাসলো। অনুর হঠাৎ হঠাৎ কি যে মতিভ্রম হয় না। তা আমার বউয়ের হঠাৎ প্রেম প্রেম পাওয়ার কারণটা জানতে পারি? এমনি। হুম, এমনি নয়, নিশ্চয়ই কোনো কারণ আছে, বলো শুনি। খেপে গেল অনু। এ লোকের একটাই সমস্যা, ভালো কিছু সহ্যই হয় না। এত কৈফিয়ত দিতে পারবো না, তুমি তোমার কাজ করো, রাখছি আমি। ফোন কেটে দিল অনু। উপল ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল। খারাপ কি বলল সে? অনুকে ইদানিং সে বুঝতেই পারে না। প্রেগনেন্ট হওয়ার পর থেকে কাছেই ঘেঁচতে দেয় না। উপল ভালো কিছু বললেও রেগে যায় কেন? কি করেছে সে? ছবির পরীক্ষা শেষ, 1টা বাজতে এখনও 5 মিনিট দেরি আছে। আগেভাগে গেটের কাছে এসে দাঁড়ালো সে, দৃষ্টি সামনের দিকে। কখন শুদ্ধকে দেখা যাবে সেই অপেক্ষায়। হঠাৎ ওকে চমকে দিয়ে একটা বাইক অপোজিট দিক থেকে ওর ঠিক সামনে এসে থামলো। শুদ্ধ বাইকে বসে আছে, ঘাড় বাঁকিয়ে ওকে বাইকে উঠতে ইশারা করলো। ছবি উঠে বসতে আলতো করে শুদ্ধর কাঁধে হাত রাখলো। শুদ্ধ কিচ্ছু বলল না, ওকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবারও চলে গেল। বাসায় ঢুকেই ছবি অনুকে জড়িয়ে ধরে লাফিয়ে উঠলো। অনু ওকে এভাবে নাচতে দেখে বলল, শুদ্ধ তো দেখছি একবেলাতেই তোর মাথা খারাপ করে দিয়েছে। ছবির হৃদয় তখন মেরে সেই সুপার স্টার বাজছে। অনুর গলা জড়িয়ে ধরে নাচতে নাচতে বলল, ছবি যেন খুশিতেই পাগল হয়ে গেছে। অনু ওর সাথে তাল মিলাচ্ছে, দুজন একসাথে গেয়ে উঠল। খানিক বাদে হুঁশ এলে নিজের এমন কাণ্ডে নিজেই লজ্জা পেয়ে গেল ছবি। অনুর হাত দুটো ছাড়িয়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল। অনু হাসতে হাসতে নিজের ঘরেই যাচ্ছিল, এমন সময় সদর দরজায় বেল বেজে উঠল। দরজা খুলতেই শুদ্ধ ভেতরে ঢুকলো। চোখ মুখ ফ্যাকাশে লাগছে, হাতে একগাদা শপিং ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে গেল। দুপুরবেলা খেতে বসে শুদ্ধর মুখ কালো হয়ে গেল, সব খাবার কেমন তিতা তিতা লাগছে। কি হলো শুদ্ধ, রান্না ভালো হয়নি? আমার অরুচি লাগছে ভাবি। ছবি বলল, লেবু কেটে দিই? শুদ্ধ স্থির চোখে ছবির দিকে তাকালো। ছবি লজ্জা পেয়ে বলল, খাবারের সাথে লেবু নিলে রুচি পাবেন। আমার এখন খেতে ইচ্ছা করছে না, আমি কিছুক্ষণ রেস্ট নেব, আমার ঘরে যেন কেউ না আসে। শুদ্ধ না খেয়েই চলে গেল। ছবি বলল,
রান্না তো ঠিকই আছে, তাহলে উনি খেলো না কেন? ওনার কি শরীর খারাপ? কিছু তো বললো না। সন্ধ্যার দিকে অনু শুদ্ধর ঘরে গিয়েছিল শুদ্ধকে ডাকতে। সেই দুপুরে শুয়েছে, এখনও ওঠেনি। এত বেলা পর্যন্ত শুয়ে আছে, শরীর খারাপ নাকি? ছবি পড়ছে। অনু হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে বলল, চট করে আধ বালতি পানি আর মগ নিয়ে শুদ্ধর ঘরে আয় তো। কি হয়েছে আপু? শুদ্ধ ভাই ঠিক আছে? হাড় কাঁপিয়ে জ্বর এসেছে তার। গায়ে হাত দিতেই আমার হাত পুড়ে যাওয়ার উপক্রম। মুখের দিকে তাকানো যাচ্ছে না, সারা মুখ রক্তের মতো লাল হয়ে আছে। আমি তোর ভাইকে খবর দিয়ে দিয়েছি, সে ডাক্তার নিয়ে আসছে। তুই আয় আমার সাথে, আগে ওর মাথায় পানি দিতে হবে। ছবি অনুর পেছন পেছন পানির বালতি আর মগ নিয়ে ঢুকলো। খাটের ওপর কম্বল মুড়িয়ে অচেতনভাবে শুয়ে আছে শুদ্ধ। আধা ঘন্টা যাবৎ অনু হাতে পায়ে মালিশ করছে আর ছবি মাথায় পানি ঢালছে। আপু, ওনার জ্বর তো নামছে না, ভাইয়া কখন আসবে? আমাকে তো বললো রাস্তায়, সেটা এসেছে 2 দিনও হয়নি। হিনমাছি জ্বর বাঁধিয়ে ফেললো। অনু শুদ্ধর দিকে একটু ঝুঁকে উদ্বিগ্ন গলায় ডাক দিল, এই শুদ্ধ, শুদ্ধ, বেশি কষ্ট হচ্ছে ভাই। ইস, জ্বরে গা পুড়ে যাচ্ছে। শুদ্ধ চোখ মেলল। জ্বরে ঠোঁটজোড়া টকটকে লাল হয়ে আছে। ঠোঁটজোড়া প্রশস্ত করে হাসলো সে, তারপর বিড়বিড় করে বলল, ব্যস্ত হয় না ভাবি, ভাইরাল ফিভার 3-4 দিন বাদে এমনিতেই ঠিক হয়ে যাবে। ছবির রাগ লাগছে। এত জ্বর নিয়ে কেউ হাসে? জ্বরকে পাত্তা না দিলে সে তো আরো বেশি করে চেকে বসবে। ও দাঁত খিচিয়ে বলল, 3-4 দিন এই অবস্থায় থাকলে আর ঠিক হওয়া লাগবে না, এমনিতেই মরে যাবেন। তুমি তো সেটাই চাও। ভাবি তোমার বোনকে আমার সাথে ঝগড়া করতে না করো। অনু ধমক দিয়ে বলল, আহ ছবি, কি উল্টাপাল্টা বকছিস? রাত 8টার দিকে উপল ডাক্তার নিয়ে এলো। ঘণ্টাখানেকের ভেতরেই জ্বর ছাড়লো শুদ্ধর। জ্ঞান ফেরার কিছুক্ষণ পর সবাইকে রুম থেকে বের করে দিল শুদ্ধ। মৃদু আওয়াজে ডাক্তারের সাথে কথা বলছে সে, আর ডাক্তার সাহেব খুব মনোযোগ দিয়েই শুনছে। ডাক্তারের বসার ভঙ্গিটা ছবির কাছে কেমন যেন লাগছে। খুব বিনীত ভঙ্গিতে শুদ্ধর সামনে বসে আছেন উনি। ছবি দরজার কাছে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো কী নিয়ে কথা বলছে ওরা। এই ছবি, এখানে দাঁড়িয়ে আছিস কেন? অনুর গলা শুনে শুদ্ধ এবং ডাক্তার দুজনেই দরজার দিকে তাকালো। লজ্জায় ছবির কাচুমাচু অবস্থা। অনু এমন কেন? শুদ্ধর সামনে ওর ইজ্জতের তন্দুরি না বানালে তার হয়ই না। ছবি এক দৌড়ে নিজের ঘরে। শুদ্ধ দরজার কাছ থেকে চোখ সরিয়ে আবারও কথায় মনোযোগ দিল। রুমে এসে ছবি অপেক্ষা করতে লাগলো কখন ডাক্তার বেরোবে, কখন সে ডাক্তারকে ধরবে। ওকে জানতেই হবে শুদ্ধ ওনার সাথে কী গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। 10 মিনিট পরে ডাক্তারকে বেরোতে দেখে ছবি দৌড়ে গেটের কাছে গেল। অল্পের জন্য ফসকে যেত। ওকে হাঁপাতে দেখে ডাক্তার ভ্রুকুচকে ফেললেন। কি ব্যাপার মিস ছবি, আপনি দৌড়াচ্ছিলেন কেন? আপনাকে ধরার জন্য। আমাকে ধরার জন্য? জি, আপনি সত্যি করে বলুন তো, ওনার কি হয়েছে? আমি বলেইছি তেমন কিছু না, ভাইরাল ফিভার। অ্যান্টিবায়োটিক খেলে 7 দিনে সারবে, না খেলে 1 সপ্তাহ। দেখুন, আমার সাথে চালাকি করবেন না, সত্যি করে বলুন, আপনি ওনার সাথে ফিসফিসিয়ে কি বলেছিলেন? আশ্চর্য, আমি মিথ্যা বলবো কেন? ছবি কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ মিস্টার রাফি, আমি আপনার পায়ে ধরছি, প্লিজ বলুন ওনার কি হয়েছে। রোগীর আত্মীয় স্বজন হিসেবে আমাদের জানা দরকার। বলছি, তার আগে বলুন আপনি ওনার কি হন? আমি ওনার বউ। এইবার ডাক্তারের মুখে বিশাল বড় হা হয়ে গেল। শুদ্ধ ভাই বিয়ে করেছে? থতমত খেয়ে গেল ছবি। শুদ্ধ ভাই বলেছে? কেন বেটা? ভাই? জি, উনি আমার সিনিয়র। আমিও ডিএসসির ছাত্র। শুদ্ধ ভাই মেডিসিনের ওপর FCPS করেছে, চাইছেন সেই ব্যাপারে আলাপ করছিলাম, কিন্তু উনি তো বললেন লন্ডন থেকে গতকাল ফিরেছেন। বিয়ে করলেন কখন? ছবি মনে মনে নিজেকে বকছে। ছবি, তুই শেষ। বেশি গোয়েন্দাগিরি করতে গিয়েছিলি না? বল এখন কি বলবি বল। ছবি মুখ একরাশ কৃত্রিম লজ্জা ফুটিয়ে বলল, আমি দুঃখিত আপনাকে মিথ্যে বলার জন্য। আসলে আমার আপু মানে শুদ্ধ ভাই আর ভাবি আমাকে পাঠিয়েছিলেন ওনার খবর নেওয়ার জন্য। খুব ভালোবাসেন তো ওনাকে, তাই। আমি ওনার ভাবির ছোট বোন। আমি ওনার স্ত্রী শুনলে আপনি হয়তো আমার কাছে কিছু লুকাবেন না, তাই মিথ্যেটা বলে ফেলেছি, সরি। ডাক্তার রহস্যজনক হাসি দিলেন। ছবিকে শুদ্ধর ঘরের দরজা উনি আড়ি পাততে দেখেছেন, সুতরাং শুদ্ধকে নিয়ে কনসার্নটা কার ওনার বুঝতে বাকি রইল না। ঠিক আছে, এবার তাহলে আমি আসি। উনি লিফটের বাটন ক্লিক করলেন। শুনুন। জি, আর কিছু জানার আছে? ছবি দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। তাহলে আপনি প্লিজ শুদ্ধ ভাইকে এই ব্যাপারটা কিচ্ছু বলবেন না। কোন ব্যাপারে? ডক্টর ব্যাটা সুযোগ বুঝে মজা নিচ্ছে। ছবি নিজেকে সংযত করে বলল, এই যে
আমি আপনার কাছে ওনার খবর জানতে চেয়েছি। সেটা জানলে ক্ষতি কি? এতে বরং রোগীদের মনোবল বাড়ে। ফ্যামিলি মেম্বারদের কনসাই সব রোগীই চায়। দেখুন, আমি চাইছি না ওনার কানে কথাটা যাক। আমি নেহাত আপনার কাছ থেকে সত্যটা জানার জন্য মিথ্যে বলেছি। ঠিক আছে, বলবো না, আসি আমি। আসুন। ছবি ভেতরের দরজা আটকে দিল। পা টিপে টিপে শুদ্ধর ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। শুদ্ধ ল্যাপটপ কারোর সঙ্গে ভিডিও কলে কথা বলছে। সামনে সুপের বাটি। No, it's just a viral fever. Nothing to worry. Please take care, dear. Okay. I'm feeling. ছবির দরজার আড়াল থেকে সরে এলো। কার সাথে কথা বলছে সেটাকে দেখতে হবে। শুধু ওপাশ ফিরে তাকায়, ছবিকে দেখতে পাইনি, কিন্তু ল্যাপটপ স্ক্রিনে মেয়েটা দেখে ফেললো। পুরো কথাটা শেষ না করে শুদ্ধকে জিজ্ঞেস করলো, Who is she? অলিভিয়ার প্রশ্ন শুনে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো শুদ্ধ। ততক্ষণে ছবি পগার পার। She has gone. শুদ্ধ বুঝতে পেরেছে কে হতে পারে। প্রসঙ্গ পাল্টালো সে। What about Pete? ছবির শান্তি লাগছে না। কে এই মেয়েটা? শুদ্ধর সাথে ওর কী সম্পর্ক? তবে বিদেশি হলেও মেয়েটার চেহারায় একটা মায়া আছে। আশ্চর্যজনকভাবে মেয়েটা অন্যান্য বিদেশি মেয়েদের মতো স্বর্ণকেশী নয়, রীতিমতো কালো চুল মেয়েটার। হতে পারে কালার করেছে। খাটের ওপর বসে পা নাচাচ্ছে আর এইসব ভাবছে সে। মেয়েটা কি কেবল শুদ্ধর বন্ধু না অন্য কিছু? কি করে জানবে সে? 2 দিন বাদে শুদ্ধর জ্বর ছাড়লো। ঘুমিয়ে ঘুমিয়েই পার করেছে 2 দিন। বেশ সুস্থ সে। আজকে আনোয়ারা বেগমের আসার কথা। উপলের অফিস ছুটি, কিন্তু সে চিটাগাং যায়নি। দুপুরে খাবার টেবিলে শুদ্ধ জিজ্ঞেস করলো, কি হলো ভাইয়া, তুমি চিটাগাং গেলে না? উপল বিরস মুখেই জবাব দিল, মা ঢাকায় আসবে না বলে দিয়েছেন, তোকে চিটাগাং যেতে বলেছেন। শুদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, আমি কালকে যাব। সারাটা বিকেল ছবির অলস কেটেছে। শুদ্ধ বাসায় নেই। ছবি মন খারাপ করে বসে আছে। শুদ্ধ চিটাগাং যাবে শুনে ফাঁকা ফাঁকা লাগছে হঠাৎ করে। গেলে নিশ্চয়ই তাড়াতাড়ি ঢাকায় আসবে না সে? এতদিন পর দেশে ফিরেছে, মায়ের সাথে নিশ্চয়ই অনেক দিন কাটাবে। শুদ্ধ ফিরল একেবারে ডিনারের আগে। বন্ধুদের সাথে দেখা করতে গেছিল। অনু সাবধান করে দিয়ে বলল, এত ঘোরাঘুরি করো না শুধু। 2 দিন আগে জ্বর ভালো হয়েছে, শরীরটাকে আগে লাইনে আসতে দাও। খেতে খেতে শুদ্ধ জানালো সে চেম্বার নিয়ে বসতে চায়। ঢাকা মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করার জন্য অ্যাপ্লাই করেছে। ওরা জয়েন করতে বললেই আর দেরি করবে না। সবে এসেছিস, কিছুদিন রেস্ট নে, তারপর না হয় শুরু করবি। অ্যাপ্লিকেশন জমা দিলে তো চাকরি হয়ে যাচ্ছে না? আগে ভাগে দিয়ে রেখেছে। এখানে না হলে অন্য জায়গায় ট্রাই করব। লন্ডন থেকে এমডি করা ডাক্তারকে ওরা ফেরাবে না। আমার মনে হয় সাহসী ওরা তোকে ডাক দিবে। দিলে তো ভালোই হয়, তবে তুমি যতটা সহজ ভাবছ, ডাক্তারের প্রফেশনটা কিন্তু অত সহজ নয়। আমার মতে বিদেশ ফেরত ডাক্তার খুঁজলে বহুত পাবে। অন্যদের কথা বাদ দে, আমার ভাইয়ের কোয়ালিটি সম্পর্কে তো আমি জানি। শুদ্ধ হাসলো। তুই ঢাকাতেই সেটেল হবে? শুদ্ধ প্লেটে ডাল নিতে নিতে বলল, ডিগ্রি যেহেতু আছে তাই ভাবলাম এখানেই কাজে লাগে। কিন্তু মা তো রাজি হবেন না। মাকে আমি ম্যানেজ করে নেব। উপল ইতস্তত করছে। ছবি যতদিন আছে আনোয়ারা বেগম কিছুতেই এখানে থাকতে রাজি হবে না। শুদ্ধ ওর মনের কথা বুঝতে পেরে বলল, অনু খা থামিয়ে নরম গলায় বলল, তুমি থাকবে সারাদিন ব্যস্ত। আম্মা বয়স্ক মানুষ, একা বাসায় রান্না বান্নার ঝামেলায় ওনার কষ্ট হবে। আগে তুমি সব গুছিয়ে নাও, তারপর না হয় আম্মাকে নিয়ে আলাদা বাসায় উঠো। তুমি একটু বুঝিয়ে সুঝিয়ে বললে আম্মাকে ঠিক রাজি হয়ে যাবে। তুমি তোমাকে ভালো করেই চেনো, ভীষণ একরোখা। শুদ্ধ বললেও শুনবে না। তার চেয়ে বরং আলাদা বাসাই ভালো হবে, ঝামেলা হবে না। ঠিক আছে ভাবি, আমি বলে দেখব। উপল চাইছে না ছবিকে নিয়ে এই মুহূর্তে আনোয়ারা বেগমের সাথে কোনো রকম ঝামেলা হোক। শুদ্ধ সবে দেশে ফিরেছে, এর ভেতরে কোনো ভেজাল চাইছে না উপল। ছবি চুপচাপ সবই শুনছে। বেশ বড়সড় একটা ভেজাল আসতে চলেছে, সে ভালো করেই বুঝতে পারছে। উপলের ওপর রেগে গেল অনু। গম্ভীর গলায় বলল, তোমার আলাদা বাসা নেওয়ার দরকার নেই শুদ্ধ। আমি ছবিকে হোস্টেলে পাঠিয়ে দেব। একা ওর জন্য সবাইকে তো আর কষ্ট দেওয়া যায় না। তাছাড়া ওর প্র্যাকটিক্যাল শেষ হলেই তো ভর্তি কোচিং শুরু হবে, তখন তো এমনিতেও হোস্টেলে থাকতে হবে। ছবি টেবিল ছেড়ে উঠে গেল। এখানে বসে থাকলে কিছুতেই কান্না চেপে রাখতে পারবে না। উপল রাগত স্বরে বলল, এইসব কথা পরে বলা যেত না? মেয়েটা না খেয়েই চলে গেল। অনু শান্ত কিন্তু কঠিন গলায় বলল, একবেলা না খেলে কেউ মরে যায় না। তারপর আর কারোরই খাওয়া হলো না ঠিক মতো। উপল বেডরুমের সোফায় 2 হাতে মুখ ঢেকে বসে আছে। অনু কাছে।
একটু আগে অনুর সাথে ওর ঝগড়া হয়েছে। অনুকে বেশ কিছু কটু কথা শুনিয়ে দিয়েছে সে। ঝগড়ার শুরু অবশ্য অনুই করেছে। ডিনার শেষে মুখ থমথমে করে রুমে ঢুকলো। উপল সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করো না অনু, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমার নাটক বন্ধ করো, আমার এসব নাটক শুনতে একদম ভালো লাগছে না। অনু, কিসের অনু? উপল দমে গেল। ইদানিং হঠাৎ হঠাৎ রেগে যায় অনু। উপল হাত নাড়িয়ে বলল, আচ্ছা সরি। অনু কিন্তু থামলো না, ডাইনিংয়ে সমস্ত রাগ উপরের উপর ঝাড়ল। পর কখনো আপন হয় না, আমার বোন তো, তাই তুমি এভাবে গা বাঁচিয়ে চলতে পারছো। নিজের বোন হলে কখনো এমন করতে পারতে না। তোমাদের এই সংসারে এসে আমাদের দুই বোনের লাইফটাই শেষ। উপলের খুব খারাপ লাগলো অনুর কথাটা শুনে। অনু জানে উপল ছবিকে নিজের বোনের মতোই ভালোবাসে, তারপরও কি করে সেই কথাটা বলতে পারলো? তোমার কোন ইচ্ছাটা আমি অপূর্ণ রেখেছি অনু? কিসের ভিত্তিতে তুমি এই ধরনের কথা বলছো? কিসের ভিত্তিতে বলছি? তোমরা সবাই মিলে আমার বোনটার লাইফটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো। আর পালের গোদা হচ্ছ তুমি, মুখোশধারী শয়তান একটা। উপল ঘরের দরজা বন্ধ করে দিল, আওয়াজ যাতে বাইরে না যায়। প্রত্যেকেরই নিজের লাইফ নিজে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। শুদ্ধ লাইফ সে বুঝবে। তাছাড়া তোমার বোনই তো বিয়েটা মানতে পারেনি, ডিভোর্স নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। তাহলে এসব কথা আসছে কেন? ও, এখন আমার বোন? তোমার কিছু হয় না? আগে তো বলতে ছবি আমার ছোট বোন, আমি ওর ভাই। এখন আমার বোন হয়ে গেল? মিথ্যাবাদী ভণ্ড, মুখে এক মনে আরেক। আস্তে কথা বলো অনু, শুদ্ধ শুনতে পাবে। শুনলে শুনুক, আমি তোমার মতো ভণ্ডামি করতে পারবো না। আমার মনে যা মুখেও তা। উপল ধৈর্যের সীমা অতিক্রম করে ফেললো। অনু লাগাম ছাড়া কথাবার্তা বলছে, ওকে থামাতে হবে। এই শরীরে এমন চিৎকার চেঁচামেচি করাটা যে ঠিক না সেটাও ভুলে গেছে। তোমার সমস্যা কি জানো? তুমি আমার ফ্যামিলির কাউকেই সহ্য করতে পারো না। আমার ভাই এসেছে 2 দিন হয়নি, তুমি এর মধ্যে অশান্তি শুরু করে দিলে। তোমার বোন যে এতদিন আমার বাসায় আছে, কই আমি তো কোনো দিন তার সাথে খারাপ ব্যবহার করিনি। আমি এখন বুঝতে পারছি মা কেন ঢাকায় আসতে চায় না। অনু বাকশূন্য হয়ে গেছে। ফ্যাল ফ্যাল করে উপলের দিকে তাকালো সে। কাপা কাপা কণ্ঠে বলল, তুমি আমাকে এমন ভাবো? আমি এত খারাপ? এই বিশ্বাস আমার প্রতি? এতদিন ধরে সংসার করে এই চিনলে তুমি আমাকে? অনুর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, পা দুটো টলছে, মাথা ঘুরে পড়ে যেতে নিল সে। সম্বিত ফিরে পেল উপল, দৌড়ে এসে অনুকে ধরে ফেললো। অনুতপ্ত গলায় বলল, সরি অনু, আমি রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। উপল এখন বুঝতে পারছে জেদের বসে অনুকে সে কতটা আঘাত দিয়ে ফেলেছে, কত বড় কথা বলে ফেলেছে। এখন আর হাজারবার সরি বলেও লাভ হবে না। কথায় আছে, বন্দুকের গুলি আর মুখের কথা একবার বেরিয়ে গেলে আর ফেরানো যায় না। অনু ঝটকা দিয়ে ওকে সরিয়ে দিল। প্রচণ্ড ক্ষোভ নিয়ে বলল, সরে দাঁড়াও, খবরদার আমার কাছে আসবে না তুমি। অনু প্লিজ। তুমি আর একবার আমার কাছে আসার চেষ্টা করলে আমি এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যাব। মাঝরাতে ছবি ঘরের বাতি নিভিয়ে জানালার পাশে বসে আছে। ওর মনটা অশান্ত হয়ে আছে। অনু ঘরে স্প্রে করতে গিয়ে উপল এবং অনুর ঝগড়া শুনে ফেলেছে। বিয়ের পর এই প্রথম ওরা দুজন ঝগড়া করছে, তাও শুধুমাত্র ওর জন্য। ওর জন্যই উপলকে এতগুলো কথা শোনালো অনু। শুধুমাত্র ওর জন্যই আনোয়ারা বেগম নিজের ছেলের বাসায় আসা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। ওর কারণেই অনুকে এতগুলো কথা শুনতে হলো। বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে হু হু করে কেঁদে উঠল সে। দরজায় নখ পাওয়ার আজে তড়িঘড়ি করে চোখ মুছে নিল। জানালার পাশ থেকে উঠে এসে দরজা খুলে দিল। ভেবেছে অনু এসেছে। দরজা খুলে দেখলো শুদ্ধ, হাতে প্লেট ভর্তি খাবার। ছবি মুখের ওপর দরজা বন্ধ করতে নিলে এক হাত দিয়ে ঠেলে ভেতরে ঢুকে গেল সে। টেবিলের ওপর রেখে বলল, আমি তোমার সাথে হাইড অ্যান্ড সিক খেলতে আসিনি, খাবার নিয়ে এসছি, খেয়ে নাও। শুদ্ধ খাবারের প্লেট রেখে বেরিয়ে গেল। ছবি হতবাক হয়ে বসে আছে। একটু পর উপল এসে ভিতরে ঢুকলো। খেয়ে নাও ছবি, তোমার আপুর শরীর খারাপ তাই আসতে পারেনি। উপল ভেবেছে ছবি ওর আর অনুর ঝগড়ার ব্যাপারে কিচ্ছু জানে না। ছবিও ওকে বুঝতে দিতে চাইলো না যে সে সব শুনেছে। চুপচাপ খেয়ে নিল। পরের দিন সকালে শুদ্ধ চিটাগাং গেল। তার 2 দিন পরই আনোয়ারা বেগমকে নিয়ে হাজির ঢাকায়। উপল, অনু, ছবি সবাই অবাক। উপল খুশিতে আটখানা হয়ে ওনাকে জড়িয়ে ধরলেন। পারলে কেঁদে দেয় এমন অবস্থা। এই প্রথম আনোয়ারা বেগম ওর বাসায় এসেছে। এই উপলক্ষে 2 ভাই মিলে বাজার করতে গেল। অনু খেয়াল করলো আনোয়ারা বেগম এসেছে থেকে মুখ গোমরা করে রেখেছে। সে যথাসাধ্য চেষ্টা করছে ওনাকে ঠান্ডা করার, কিন্তু ওনার কোনো ভাবান্তর নেই। ছবি ওনাকে সালাম করে সেই যে রুমে ঢুকেছে তারপর থেকে আর বেরিয়ে হয়নি। 12:30টার দিকে 1 গাদা বাজার নিয়ে শুদ্ধ এবং উপল বাসায় ফিরল।
অনু রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছে ছবি রান্না করছে। রান্না শেষে সবাই খেতে বসলো, শুধু ছবি বাদ গেল। অনু একবার ডাকলো, এলেও না দেখে সে খেতে বসে গেল। সেদিন রাতে ঝগড়ার পর থেকে উপলের সাথে কথা বন্ধ করে দিয়েছে সে। উপল ভালো করেই জানা অনু ছবিকে খাবার টেবিলে আসতে নিষেধ করে দিয়েছে। উপলের বলা কথাগুলো এত সহজে সে ভুলবে না। অসহায়ভাবে অনুর দিকে তাকালো সে। অনু নির্বিকার ভঙ্গিতে খাচ্ছে। আসলে খাচ্ছে না, সে খাবার ভান করছে। মায়ের পেটের বোনকে অন্য ঘরে বসিয়ে রেখে তার গলা দিয়ে খাবার নামবে কি করে? ছবি খাবে না ভাবি? শুদ্ধর প্রশ্নে উপল ভয়ে ভয়ে একবার অনুর দিকে তাকাচ্ছে, একবার মায়ের দিকে। আনোয়ারা বেগম খাওয়া বন্ধ করে হাঁ করে শুদ্ধর দিকে তাকিয়েছেন। শুদ্ধ আবারও জিজ্ঞেস করলো, কি হলো ভাবি? অনুর নির্লিপ্ত জবাব। আমি জিজ্ঞেস করেছি, বললো খাবে না। শুদ্ধ টেবিল ছেড়ে উঠে বসলো, বলল, আমি ডেকে নিয়ে আসছি। অনু আর উপল দুজনেই চোখ বড় বড় করে শুদ্ধর দিকে তাকালো। আনোয়ারা বেগম রাগে লাল হয়ে গেছেন। সামনের ভাতের থালা ঠেলে দিয়ে চেয়ার ছেড়ে উঠে পড়লেন উনি। শুদ্ধ দরজার নবে মোচড় দিতেই দরজাটা খুলে গেল। ছবি বালিশে মাথা রেখে উপর হয়ে বসে আছে। শুদ্ধর গলার আওয়াজ পেয়ে ধরফর করে উঠে বসলো। চোখে মুখে ভয়, শব্দ করতে গিয়েও করলো না। চাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি